আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ফুটবল ফ্যাকের সর্বশেষ একটা ভিডিওতে আমি রোনালদিনোর সঙ্গে রাফিনার যে একটা বিতর্কিত অনেকগুলো আলোচনা চলছিল সেটা নিয়ে কথাবার্তা বলেছি এবং এর এক ফাঁকে আপনাদের কাছে প্রশ্ন রেখেছিলাম যে ব্রাজিল ফুটবলের সাম্প্রতিক ডাউনফল সম্পর্কে কি আরেকটু বিস্তারিতভাবে আপনারা আমার মুখে শুনতে চান কিনা। অনেকেই এটা মন্তব্য করেছেন, সেটা একটা ফলো আপ হিসেবে আজকের এই ভিডিওতে কথা বলছি। তবে শুরুতে আমি খুবই পরিষ্কারভাবে এই কথাটা বলে দিতে চাই এবং সকলকে অনুরোধের সুরে বলতে চাই, যখন আমি ব্রাজিলের ফুটবলে একটা ডাউনফলের কথা বলছি, যখনই ব্রাজিলের ফুটবল আগের মতো নেই এমন টাইপের শব্দগুলো ব্যবহার করছি, এই শব্দগুলো কিন্তু রেজাল্ট ওরিয়েন্টেড শব্দ নয়। অর্থাৎ জাস্ট বিকজ ব্রাজিল বেশ কয়েকটা মেজর টুর্নামেন্টে ভালো খেলতে পারেনি তার মানে রেজাল্ট পক্ষে আসেনি, এজন্য ব্রাজিলের ফুটবল খারাপ হয়ে গিয়েছে, এটা কোনোভাবেই মিন করতে চাচ্ছি না। রেজাল্ট এমন একটা জিনিস যে এটা আর মাত্র কিছুদিন পরেও চলে আসতে পারে। এবারের কোপা আমেরিকা ব্রাজিল চ্যাম্পিয়ন হলে এমন টাইপের সমালোচনা এমনিতেই দূর হয়ে যাবে। আর এর আগেও 2019-ও কোপা আমেরিকা চ্যাম্পিয়ন কিন্তু ব্রাজিল হয়েছিল। ব্যাপারটা তাই শুধুমাত্র জয়, শুধুমাত্র ট্রফি, শুধুমাত্র রেজাল্ট ওরিয়েন্টেড নয়। রোনালদিনো যে কথাটা বলেছিলেন, যেটা পরবর্তীতে তিনি উঠিয়েও নিয়েছেন, সেটার মূলে ছিল একটা আক্ষেপ। আমি মূলত সেই আক্ষেপটা নিয়ে কথা বলতে চাই এবং সেখানে ব্রাজিলের প্লেয়িং স্টাইলে অর্থাৎ খেলার ধরনে যে একটা বড় রকমের পরিবর্তন এসেছে, কেন সেটা এসেছে সেটাকে একটা ডাউনফল হিসেবে আখ্যায়িত করে তারপর আলোচনাটাতে গভীরে ঢুকতে চাই। তাই এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। এখন ব্রাজিলের ক্ষেত্রে প্লেয়িং স্টাইল যোগবর্ণিত এই শব্দগুলো অনেক বেশি করে ইউজ করা হয়, কারণ ব্রাজিল ফুটবল ইতিহাসের সবচেয়ে সুন্দর অথবা অন্যতম সুন্দর ফুটবল খেলা একটা দেশ। আপনি আর্জেন্টাইন ফুটবল ফ্যান হন, যে কোনো দেশের ফুটবল ফ্যান হন, আপনি যদি সত্যিকার অর্থে ফুটবল ফ্যান হন এবং ফুটবলের ইতিহাস জানেন, ব্রাজিল যে একটা সময় কতটা অসাধারণ ফুটবল খেলতো এবং তর্ক সাপেক্ষে কোনো জায়গা থেকে যে সবচেয়ে লম্বা সময় ধরে সুন্দর ফুটবলটা ব্রাজিলই খেলেছে সেটা নিয়ে ডাউট আসলে কম থাকারই কথা। পাঁচবারে বিশ্ব চ্যাম্পিয়নদের একটা অসাধারণ অন্য লেভেলের আনটাচেবল গ্লোরি ছিল, এই জিনিসটা আপনার মেনে নিতেই হবে। এখন ব্যাপারগুলোকে কেন ছিল আকারে বলছি, কেন ব্রাজিল সে প্লেয়িং স্টাইলটা ভুলে গিয়েছে সেটা প্রসঙ্গে ব্যাখ্যা করতে গেলে এক একজন কিন্তু এক একটা কারণ দাঁড় করান। যেমন এই মুহূর্তে ডয়েচে ভেলে বিখ্যাত জার্মানের একটা প্ল্যাটফর্মে একটা রিপোর্ট দেখলাম, যেখানে তারা মূল কারণ হিসেবে এই জিনিসটাকে দায়ী করেছে যে ব্রাজিলের ইয়াং স্টাররা এখন এত কম বয়সী ইউরোপিয়ান ফুটবলে চলে আসেন যে তারা ব্রাজিল ফুটবলে, ব্রাজিলের লিগে খুব একটা বেশি সময় ব্যয় করেন না। ব্রাজিলের লিগের মানটা আগের তুলনায় সেই অসাধারণ জায়গায় নেই, যে কারণে ব্রাজিলিয়ান যে একটা স্টাইল, যেটা ব্রাজিলিয়ানরা তাদের লিগে ফুটবল খেলার মাধ্যমে দেখাতো এবং সারা বিশ্বের মানুষরা মুগ্ধ হয়ে দেখতো, বর্তমান সময়ে সে প্র্যাকটিসটা নেই। যদি 70, 80, 90 দশকের মতো প্লেয়াররা ব্রাজিলিয়ান লিগে বেশি সময় খেলতেন এবং ব্রাজিল তাদের যে স্টাইল আছে সে জিনিসটা ফলো করতো, তাহলে হয়তোবা জাতীয় দলেও সেটার একটা প্রাধান্য দেখা যেত। অন্যদিকে স্কাই স্পোর্টস বিখ্যাত এ প্ল্যাটফর্ম অন্য একটা কারণ দাঁড় করিয়েছে, তারা মনে করছে যে ব্রাজিল ফুটবলে আসলে আগের সে জেনারেশন, ওই রোনালদিনহোর পরে সেই টাইপের জেনারেশন আসছে না এবং এটা একটা বড় রকমের সমস্যা। এর পাশাপাশি ব্রাজিলের ফুটবল ফেডারেশনের অনেকগুলো ভুল সিদ্ধান্ত, ট্যাকটিক্যাল কয়েকটা জায়গায় ভুল সিদ্ধান্ত, যেমন রাইট ব্যাক পজিশনে এত প্লেয়ার ট্রাই করা, লেফট ব্যাক পজিশনে এখন পর্যন্ত পারফেক্ট প্লেয়ার খুঁজে না পাওয়া, এমন টাইপের ট্যাকটিক্যাল পজিশন বেসড ব্যাপারগুলোতে উইকনেসগুলোকে সিগনিফাই করেছে। লুইস সিজার মেনোত্তে, যিনি কিনা সদ্য প্রয়াত হয়েছেন, আর্জেন্টাইন এই ফুটবল বিশেষজ্ঞ, লাতিন আমেরিকার ফুটবলের একজন এক্সপার্ট হিসেবে বলেছিলেন যে ব্রাজিল ফুটবলে তিনি 70-80-র দশকে যে অসাধারণ একটা রূপ দেখেছিলেন, বর্তমান সময়ে এসে এটা অনেক বেশি করে হারিয়ে গিয়েছে। এর পেছনে একটা কালচারাল ডিক্লাইন, অর্থাৎ সুন্দর ফুটবল খেলার প্রতি আগের যে আবেগ ভালোবাসাটা এই জেনারেশনে কাজ করছে না, এমন জিনিসও তিনি কিন্তু ইঙ্গিত করেছেন। এভাবে এই ব্যাপারগুলো একটু ওপেন এন্ডেড রাখা যায়, অর্থাৎ এক একজন এক একভাবে এক্সপ্লেন করতে চান, এখানে সমস্যার কিছু নাই। এরপর আমি একেবারে ব্যক্তিগত মন্তব্যে চলে যাব। অ্যাগেন রেজাল্টের কথা বলছি না, রেজাল্টটা যে কোনো মুহূর্তে ভালো হতে পারে, তবে সে সুন্দর ফুটবল কেন খেলতে পারছে না সেটার উত্তর হিসেবে বললাম। দেখুন, আমি ছোটবেলায় যে ব্রাজিলকে দেখেছি, সে ব্রাজিলে প্রায় প্রতিটা পজিশনে আমি অনেক ক্রিয়েটিভ, অনেক স্কিলফুল ফুটবলার দেখেছি। বর্তমান সময়ে আমরা অনেক বেশি ক্রিয়েটিভ, অনেক বেশি স্কিলফুল, বল পায়ে অনেক কিছু করতে পারেন এমন ফুটবলার হিসেবে যদি দেখি, ব্রাজিল ফুটবলে আপনি নেইমারকে ওই জায়গায় খুঁজে পাবেন। সাম্প্রতিক সময়ে ভিনিসিয়াস জুনিয়রও হয়তোবা সেই টাইপের কাজ করছেন, হয়তোবা এন্ডিক ভবিষ্যতে এই জিনিসগুলো করতে পারবেন। আপনি যদি আর্জেন্টিনা দলে তাকান, সেই মেসি, ডি মারিয়াও কিন্তু সেই ক্রিয়েটিভ, সে অসাধারণ চোখ ধাঁধানো ফুটবলটা খেলছেন। বাকিরা অবশ্যই এফেক্টিভ, তবে এতটাও ক্রিয়েটিভ, এতটাও কিন্তু অসাধারণ দেখতে সে জিনিসটা বলার কিন্তু সুযোগ নেই। আমি যদি 2002 ব্রাজিল বিশ্বকাপ দলে চলে যাই, সে দলটাতে ফুলব্যাক পজিশনে কাফু এবং রোবার্টো কার্লোসের মতো প্লেয়াররা খেলতেন। কাফু এবং রোবার্টো কার্লোসের যদি আপনি প্লেয়িং স্টাইল দেখেন, রোবার্টো কার্লোস লিখে যদি আপনি ইউটিউবে সার্চ করেন, রোবার্টো কার্লোসের অসাধারণ ডিফেন্সিভ পারফরমেন্সের পাশাপাশি কত আপনি অসাধারণ বুলেট গতির শট দেখতে পারবেন, যে বুলেট গতির শটের মাধ্যমে তিনি একের পর এক গোল করেছেন। রোবার্টো কার্লোস একজন লেফট ব্যাক হওয়ার পরেও
তার পায়ে যখন বল যেত তাকে মনে হতো যে তিনি আসলে একজন পিওর নাম্বার 9 কিংবা একজন নাম্বার 10, অসাধারণ স্পিডে তিনি ড্রিবলিং করতে পারতেন। ওই সময় ব্রাজিল দলে একজন কাকা ছিলেন, একজন রিভালদো ছিলেন, একজন রোনালদিনো ছিলেন, যারা নিজেদের দিনে নিজেদের পায়ে বল থাকলে 3-4 জন প্লেয়ারকে ড্রিবলিং করে নিজেরা কিন্তু একের পর এক চান্সেস ক্রিয়েট করতে পারতেন। পুরো দলটার বিভিন্ন পজিশনের দিকে তাকালে বলে মনে হতো যে প্রায় প্রত্যেকটা পজিশনে অসাধারণ স্কিলফুল ফুটবলার আসলে আছে। বর্তমান সময়ে যদি আপনি তাকান, ওই যে বললাম, আপনি শুধুমাত্র নেইমারকে খুঁজে পাবেন, আপনি শুধুমাত্র ভিনিসিয়াস জুনিয়র মতো একজন দুজনকে খুঁজে পাবেন, আপনি মিডফিল্ডে তেমন প্রোফাইল খুঁজে পাবেন না যারা ক্রিয়েটিভলি অনেকটুকু গিফটেড, আপনি ডিফেন্সে এমন কোনো ফুটবলার খুঁজে পাবেন না যার পায়ে বল গেলে আপনার সেটা দেখতে ভালো লাগবে শুধুমাত্র তার চোখ ধাঁধানো স্কিলের কারণে। একটা সময় যেখানে ব্রাজিলের প্রায় প্রতিটা পজিশনে যখনই প্লেয়ার বল পেতেন নিজের স্কিলটা দেখাতে পারতেন, অসাধারণ পাস দিতে পারতেন, অসাধারণ অনেক কিছু করতে পারতেন, এবং এটাকে যোগবর্ণিত বলা হতো। কারণ 90 মিনিটের মধ্যে একটা প্লেয়ারের পায়ে বল কতক্ষণ থাকে? গড়ে 3 থেকে 4 মিনিট। কিন্তু ব্রাজিলের ফুটবলটা সবসময় দেখতে সুন্দর লাগতো, কারণ যে কোনো প্লেয়ারের পায়ে বল যাক তিনি এমন অনেক কিছু করতে পারতেন, অনেক কিছু করে দেখাতে পারতেন যে পুরো 90 মিনিট জুড়ে যখনই ব্রাজিল প্লেয়ারদের পায়ে বল যায় আপনার কাছে সেটা দেখতে সুন্দর লাগতো, আপনি সেটাকে যোগবর্ণিত বলতে বাধ্য হতেন। বর্তমান সময়ে ওই সৌন্দর্যটা, ওই ফ্লেয়ারটা, ওই ব্রাজিলিয়ান স্টাইলটা শুধুমাত্র ফাইনাল থার্ডে প্লেয়ারদের কয়েকজনের মধ্যে দেখা যায়। মিডফিল্ডে তো খুঁজে পাওয়া যায় না, ডিফেন্স তো একেবারে দেখাই যায় না, যে কারণে আসলে ব্রাজিলের আগের স্টাইলটা অনেকটুকু আসলে অবসোলেট হয়ে যাচ্ছে এবং এখান থেকে ব্রাজিলকে ফিরে আসতে হবে। যাওয়ার আগে আমি আরও একবার বললাম, আমি এখানে ব্রাজিল কেন আগের স্টাইলের ফুটবল খেলতে পারছে না শুধুমাত্র সেটা ব্যাখ্যা করেছি, মোটেও এই জিনিসটা বলিনি যে বর্তমান সময়ে একটু ইউরোপিয়ান স্টাইলে ফুটবল খেললে সেটা খারাপ বা ভালো। আমি শুধু আগের স্টাইলের সঙ্গে বর্তমান স্টাইলের পার্থক্যটা করলাম। ওই যে রোনালদিনহো একটা আক্ষেপের সুরে কথাটা বলেছেন, আক্ষেপটা আসলে সত্য যে ব্রাজিলের মতো একেবারে সেরা ছন্দের ফুটবলটা খেলছে না, এবং এটার পেছনে আমার কাছে মনে হয় এগুলো একটা বড় কারণ। ধন্যবাদ সবাইকে।